মূলত গণতন্ত্রের যারা মূল অঙ্গ বা প্রতিষ্ঠান তারা কিন্তু রাজনৈতিক দল। তাদের সাথে বিশেষ করে নিবন্ধিত যেসব রাজনৈতিক দল আছে এই মধ্যে তাদের সাথে অন্তর্বর্তী সরকারের কি দূরত্ব বাড়ছে নাকি আরও তারা সহায়ক হিসেবে কাজ করছে? দূরত্ব বাড়ার কোনো আশঙ্কা আছে কি? প্রতি মাসেই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছেন এবং রাজনৈতিক দলগুলোর সাথে সার্বক্ষণিক লিয়াজোমেন্ট রক্ষা করার জন্য মাননীয় উপদেষ্টা আদিলুর রহমান খান এবং মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম দায়িত্বে আছেন এবং রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের এখন পর্যন্ত ভালো বোঝাপড়া হচ্ছে এবং রাজনৈতিক সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে আমরা রাজনৈতিক দলগুলোর মতামত নিচ্ছি এবং মতামত নিয়ে কোনো একটা সিদ্ধান্ত নিচ্ছি কিংবা নিচ্ছি না সেটা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে এই গণ অভ্যুত্থানকে ধারণ করার, আপহোল্ড করার এবং এই যে প্রজন্মের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে তার যে স্পিরিট সেটাকে ধারণ করার মনোভাব থাকা উচিত বলে আমি মনে করি। শুধুমাত্র ক্ষমতার রদবদলের জন্য এতগুলো মানুষ জীবন দেয়নি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বয়ংক্রিয় করার ক্ষেত্রে 53 বছরের ব্যর্থতার একটা প্রতিফলনই কিন্তু 24-এ এসে ঘটেছে। এটা এমন না যে মাঝের কোনো রাজনৈতিক দল সফল ছিল। আমরা এই যে প্রতিষ্ঠানগুলো কলুষিত হয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তো 2001 সালের পর থেকে শুরু হয়েছে। আপনারা তখন গণমাধ্যমে কাজ করেছেন, আপনারা জানেন। এই প্রক্রিয়াটা আরও বেশি এক্সপার্টাইট করেছে আওয়ামী লীগের আমলে এসে। মানুষ শুধুমাত্র ক্ষমতার হস্তান্তর চায় না এবং মানুষ চায় একটা সাস্টেইনেবল সিস্টেম ডেভেলপ করা, যেটার মধ্য দিয়ে যে কেউ ক্ষমতায় আসলে মানুষের প্রতি যে নিপীড়নটা হয়েছে, নিপীড়নের যে সংস্কৃতি তৈরি হয়েছে এবং সরকারি প্রতিষ্ঠানগুলো যেভাবে নিপীড়ক হিসেবে হাজির হয়েছিল সেই জায়গাটা যেন আর কখনো বাংলাদেশে ফিরে না আসে। মানুষ এই নিশ্চয়তাটা চায়। এই নিশ্চয়তার জন্য সংস্কার গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক দলগুলোকেও মানুষের এই আকাঙ্ক্ষার সাথে একমত হতে হবে। না হলে বাংলাদেশে আমরা যেই পরিস্থিতিতে 2024-এ পড়েছি, আমি আশঙ্কা করছি আবারও এই পরিস্থিতি তৈরি হতে পারে। জনাব আসিফ মাহমুদ সজীব ভাই, আপনার মন্ত্রণালয় মূলত, আপনি যেহেতু উপদেষ্টা হিসেবে মন্ত্রণালয় যুব ক্রীড়ার বিশেষ করে বড় মন্ত্রণালয়, স্থানীয় সরকার সঙ্গে পল্লী উন্নয়ন, উপদেষ্টা হওয়ার আগেও দেখেছেন যে রাস্তায় যদি টিএনটি কেটে একটি উন্নয়নমূলক কাজ করেন, একই সাথে এলজিইডি এসে সেখানে, এলজিইডির অধীনে যেহেতু স্থানীয় সরকারের অধীনে কিন্তু একেবারে ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন অনেক বিভাগ, এই আন্তঃবিভাগের যে সমন্বয় সেটির জন্য কি আপনারা কোনো চেষ্টা করছেন? ইতিমধ্যেই আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়ে আমরা কাজ করা শুরু করেছি। যেমন পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে আমাদের ঢাকার খালগুলোকে কিভাবে রিস্টোর করা যায়, আমি খোঁজ নিয়ে দেখলাম যে সিটি কর্পোরেশনের এই বিষয়ে অনেকগুলো প্রজেক্ট আছে। কিন্তু এগুলো প্রজেক্টগুলোতে আমি যখন দেখলাম যে একটা খালের সাপোজ 10 কিলোমিটার একটা খাল, যেখানে খরচ হওয়ার কথা সর্বোচ্চ 80 কোটি 90 কোটি টাকা, কিন্তু সেখানে প্রজেক্ট নেওয়া আছে 400 কোটি টাকার। তো এগুলো লুটপাট নেওয়ার জন্য আসলে করা হয়েছে, সেগুলোকে আবার আমাদের রিথিঙ্ক করতে হবে। সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদের সাথে সমন্বয় জরুরি, পৌরসভাগুলোর সাথে সমন্বয় জরুরি এবং এই সবগুলো স্ট্রাকচার আবার রিবিল্ড করা জরুরি। এই স্ট্রাকচারগুলোই ভেঙে পড়েছে। আপনারা জানেন যে আওয়ামী লীগের দোসর যারা বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশনগুলোর দায়িত্বে ছিলেন, বিভিন্ন জায়গায় ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জেলা পরিষদ পর্যন্ত দায়িত্বে ছিলেন, পৌরসভার দায়িত্বে ছিলেন, তারা কিন্তু সরকার পতনের সাথে সাথে পালিয়ে গেছে। স্বৈরাচারের দোসর হিসেবে যারা আমলাতন্ত্রে আছেন বা ছিলেন তারা পালিয়ে গেছেন। সেই পালিয়ে যাওয়ার সংখ্যা কিন্তু খুবই কম। আমরা যদি এখনও প্রশাসনের পুরো প্রশাসন ব্যবস্থাপনার খোঁজ খবর নেই, তাহলে আমরা কিন্তু দেখি এখনও অনেকেই অনেক জায়গায় অনেক ধরনের ভূমিকার পরেও কিন্তু তারা অনেক গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। বিশেষ করে প্রশাসনে, জনপ্রশাসনে আছে, অন্য প্রশাসনেও অন্য বাহিনীতেও রয়েছে। সেই ক্ষেত্রে খুব দ্রুত সময়ের মধ্যে তাদের বিষয়ে কোনো ব্যবস্থাপনা বা তাদের রিপ্লেসমেন্ট, বিশেষ করে তাদের জায়গা অন্য কাউকে দেওয়ার, এই ধরনের কোনো বিষয়ে আপনারা ভাবছেন কি? প্রশাসনের যে বিষয়টা, প্রশাসনের মধ্যে তো এখনও ভূত রয়ে গেছে এবং প্রশাসন প্রথম দিন থেকে এই সরকারকে সেভাবে সার্বিকভাবে যদি আমি বলি সহযোগিতা করছে না এবং সেই জন্য আমরা পরিবর্তন করছি। প্রশাসনের মধ্যে আপনারা দেখবেন প্রায় প্রতিদিনই কোনো না কোনো জায়গায় পরিবর্তন আসছে। এই অভ্যুত্থানের যেই ম্যান্ডেট, সংস্কারের যেই রূপরেখা, সেটা বাস্তবায়নে আগ্রহী তাদেরকে আমরা প্রশাসনে বিভিন্ন জায়গায় নিচ্ছি। যারা বিগত সরকারের দোসর এবং এখনও
বিভিন্ন ধরনের দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল, হাজার হাজার কোটি টাকা লোপাটের সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে ওএসডি করা হচ্ছে, বিভাগীয় তদন্ত শুরু করা হচ্ছে এবং অনেককেই চাকরি থেকেও বরখাস্ত করা হয়েছে। এবং সেই জায়গাগুলোতে আমরা দীর্ঘ সময় ধরে বঞ্চিত এবং যোগ্য সৎ প্রশাসনিক প্রতিনিধিদেরকে নিয়ে আসছি এবং এর মাধ্যমে যদি প্রথম দিক থেকে এখন প্রোগ্রেস দেখেন, প্রশাসন এখন আগের থেকে যথেষ্ট সক্রিয়, তবে এটা যথেষ্ট না বলে আমরা মনে করি। প্রশাসনের মধ্যে আরও সক্রিয়তার প্রয়োজন এবং সেটার জন্য যে যে ধরনের পরিবর্তন প্রয়োজন সেটা আমরা করছি। আপনার মন্ত্রণালয়, বিশেষ করে আপনি তো অল্প কিছুদিন হয় স্থানীয় সরকার সমবায় পল্লী উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, কিন্তু আপনার মূল যে শুরুতে যেটি শুরু করেছিলেন যে যুবকীরা, বিশ্বে যদি বাংলাদেশকে পরিচিতিও করতে হয় তাহলে তার একটি বড় মাধ্যম হচ্ছে খেলা। সেই জায়গাটায় আপনি কেমন কি উদ্যোগ নিয়েছেন এবং তার কতটুকু এই 3 মাসে করতে পেরেছেন? খেলাধুলার বিষয়গুলোতে একদম কাছে থেকে কাজ করা হচ্ছে ফেডারেশনগুলো, বিসিবি, বাফুফে, হকি ফেডারেশন, যে ফেডারেশনগুলো আছে আমাদের প্রায় 55টা ফেডারেশন এবং অ্যাসোসিয়েশন আছে। আমরা মন্ত্রণালয়ের জায়গা থেকে সেগুলোতে যোগ্য দক্ষ লোকদেরকে দিয়ে অ্যাডহক কমিটি করছি। আপনারা দেখেছেন গতকালকেও 9টা ফেডারেশনে অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে। বাফুফেতে ইলেকশন হয়েছে, নতুন নেতৃত্ব এসেছে, বিসিবিতে নতুন নেতৃত্ব এসেছে। তো তাদের নতুন নেতৃত্বের কর্মদক্ষতার মাধ্যমে বহির্বিশ্বে আমাদের যেই খেলাধুলা দিয়ে যে ইমেজ বিল্ডিং, সেটা ভবিষ্যতে আরও ভালো হবে বলে বিশ্বাস করি। তবে বাংলাদেশের এই অভ্যুত্থানের পরে একটা যে মোরাল বুস্টিং আমরা দেখেছি, সেটা প্লেয়ারদের মধ্যে আমরা দেখেছি। আমাদের অনেকগুলো অর্জন এই স্বল্প সময়ে আমরা পেয়েছি, যে পাকিস্তানের সাথে যেখানে আমাদের কোনো টেস্টই জয় ছিল না, সেখানে আমরা সিরিজ জয় করেছি। আমাদের সাফ অনূর্ধ্ব 20 যারা যে টিম আছে তারা সাফ জয় করেছে এবং তারপরে আবার আমরা নারী সাফ চ্যাম্পিয়ন হলাম দ্বিতীয়বারের মতো। তো এই অর্জনগুলো আমাদের হচ্ছে এবং এর বাইরেও আমাদের একটা চ্যালেঞ্জ আমরা নিয়েছি, সেটা হচ্ছে অলিম্পিকে সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হিসেবে আমাদের কোনো মেডেল নেই। সেই জায়গা থেকে আমরা একটা স্পোর্টস ইনস্টিটিউট গড়ে তুলছি, যাতে অ্যাডভান্স লেভেল ট্রেনিংটা আমরা সেখান থেকে করাতে পারি। মেডেল না থাকার কারণ হচ্ছে অ্যাডভান্স লেভেল ট্রেনিং নেই। 1 মাসের ক্যাম্প করে একজন অলিম্পিকে খেলতে যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। সেই জায়গা থেকে আমরা ইনস্টিটিউট করছি এবং এক্সপার্টদের মতামত নিচ্ছি। আমরা একটা এক্সপার্ট কমিটি করেছিলাম, তারা আমাদেরকে একটা সুপারিশ দিয়েছে, সেই সুপারিশের ভিত্তিতে আমরা ইনস্টিটিউটটা করছি। এবং একই সাথে খেলাধুলাকে আরও প্রমোট করার জন্য আমরা একটা স্পোর্টস ভিলেজ করার উদ্যোগ হাতে নিয়েছি। এবং আপনারা জানেন যে দেশের আরও অনেক প্রায়োরিটি সেক্টর আছে, যে কারণে খেলাধুলার সরকারের বাজেটটা কম। তো এক্ষেত্রে বিভিন্ন দেশের বাইরের অনেক দেশের সাথে আমাদের কথা হচ্ছে যে স্পোর্টস ভিলেজের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে তারা আমাদেরকে সহযোগিতা করতে পারবে কিনা। এবং একই সাথে আমরা যারা কর্পোরেশন আছে তাদেরকেও আহ্বান জানাচ্ছি খেলাধুলায় ইনভেস্ট করার জন্য। এবং গত 3 মাসে আমরা মূলত স্ট্রাকচারাল চেঞ্জটা করার চেষ্টাটা করছি, কারণ স্ট্রাকচারগুলো ঠিক হলে অনেক কিছু ঠিক হয়ে যায়। যেমন জেলা ক্রীড়া সংস্থা, উপজেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো ভেঙে দেওয়া হয়েছে এবং নতুন করে সেখানে অ্যাডহক কমিটি আমরা গঠনের প্রক্রিয়ায় আছি। ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে দিয়ে সেটা গঠন করা হবে। আগের মতো পলিটিক্যাল ব্যক্তিদেরকে দিয়ে যে পলিটিক্যাল পার্টি অফিস করে ফেলা ক্রীড়া সংস্থাগুলোকে, সেই প্র্যাকটিস থেকে আমরা বের হয়ে আসব এবং সারা দেশব্যাপী সকল ধরনের খেলাধুলার টুর্নামেন্টগুলো আবার চালু করা হবে। আমি দেখলাম যে কোনো কোনো জেলায় 10 বছর ধরে কোনো জেলা টুর্নামেন্ট হয় না। তো প্রান্তিক পর্যায় থেকে খেলাধুলার যে স্পিরিটটা আছে সেটাকে আমরা মেইন স্ট্রিম করতে পারিনি। তো সেটাকে মেইন স্ট্রিম করাটাই একটা অন্যতম উদ্দেশ্য। সেই জন্য আমরা ওই কমিটি, ওই স্ট্রাকচারগুলোকে পুনর্গঠন করে দিচ্ছি। 9টা ফেডারেশনের কমিটি অলরেডি হয়েছে, আমরা পর্যায়ক্রমে 55টা ফেডারেশনের কমিটি দিব এবং সবগুলো উপজেলা, জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটিগুলো পুনর্গঠনের কার্যক্রম চলমান আছে। অন্যদিকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের একটা বড় অংশ হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। সেখান থেকে আমরা যুবকদেরকে ট্রেনিং দিয়ে থাকি এবং উদ্যোক্তা হতে সহায়তা করে থাকি। সেখান থেকে আমরা বলেছি যে আগামী 2 বছরে 5 লক্ষ কর্মসংস্থান আমরা সৃষ্টি করতে পারবো। এবং কর্মসংস্থান বলতে শুধু সরকারি রেভিনিউ খাতে চাকরি না, সেখানে আমাদের মাধ্যমে ট্রেনিং নিয়ে কারা কোথায় কর্মসংস্থান তৈরি করতে পারছেন। এবং আমরা ট্রেনিংকেও এখন বলছি যে কর্মমুখী ট্রেনিং, শুধুমাত্র ট্রেনিং দিতে হবে বলে একটা ট্রেনিং দিয়ে সার্টিফিকেট দেওয়া নয়। কোন ক্ষেত্রে কী ধরনের জব অ্যাভেলেবেল আছে, কী ধরনের কর্মমুখী জনগোষ্ঠী আমাদের প্রয়োজন, তার ভিত্তিতে এখন থেকে ট্রেনিংগুলো আমরা করব এবং প্রযুক্তিগত আধুনিকতা আনবো। এবং আপনারা জানেন যে বর্তমানে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মূলত পৃথিবীকে লিড দিচ্ছে তথ্য প্রযুক্তির দিক থেকে, সেটাতে আমাদের তরুণ প্রজন্মকে কিভাবে ট্রেন্ড করা যায় এবং তাদেরকেও এই বৈশ্বিক যে ফাইট আছে এতে অগ্রসর করা যায়, সেটার জন্য আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ট্রেনিং প্রোগ্রাম চালু করব। এবং ট্রেনিং প্রোগ্রামগুলোকে আমরা ওই প্রান্তিক জায়গাগুলোতে বেশি ফোকাস করব, যেখানে যারা এতদিন মেইনস্ট্রিম হতে পারেনি। যেমন কওমি মাদ্রাসায় আমাদের প্রায় 40-45 লক্ষ শিক্ষার্থীরা আছেন, তারা কিন্তু এই প্রযুক্তিগত ট্রেনিংগুলোর সাথে সম্পর্কিত না, বা কিংবা ওই যেভাবে জেনারেল শিক্ষার্থীরা এই সুযোগগুলো পেয়ে থাকেন তারা সেটা এতদিন পাচ্ছিলেন না। তো আমি যুব উন্নয়ন অধিদপ্তরকে বলেছি যে আমাদের কম্পিউটার ট্রেনিং প্রোগ্রাম আছে, ড্রাইভিং প্রোগ্রাম আছে, এইগুলোতে যারা এরকম মেইনস্ট্রিম হতে পারেননি, যারা এই জায়গাগুলোতে সুবিধাগুলো পাচ্ছিলেন না, তাদেরকে টার্গেট করে তাদের থেকে নিয়ে আসা ট্রেনিংগুলোতে অংশগ্রহণ করানো এবং তাদেরকে ওইভাবে যোগ্য করে গড়ে তোলা, যাতে সমাজের প্রত্যেকটা অংশই সমানভাবে স্কিলফুল হতে পারে।